বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং এর তারেক রহমান বৈঠক শুক্রবার। বাংলাদেশকে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়ার সাথে ইউনিসেফের মানবিক সহায়তা চুক্তি। হামের প্রাদুর্ভাবের মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। গুলশানে 6 বাসায় উত্তর সিটির অভিযানে ডেঙ্গুর লার্ভা মিলেছে 3টিতে। পরমাণু ইস্যুতে আপোষে রাজি ইরান। ট্রাম্পের এমন দাবি নাকচ পেজেশকিয়ানের। এ নিয়ে আলোচনা হয়নি জানিয়েছে পাকিস্তানও। হরমুজ সচলে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার পর হাইস্পিড ট্রেনে দালিয়ান ছাড়েন প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে শুক্রবার। এছাড়াও দুদেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। চীনের বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বুধবার বিকেল 5:30 নাগাদ বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানান দেশটির কাস্টমস মন্ত্রী সান মেইজুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার। আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন ডিয়াও ইউতায়। চীন সফরে সেখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিশ্ব অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ সহ সম্মেলনে অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেন। পরে দালিয়ান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এই বৈঠকে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। আলোচনা হবে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রধানমন্ত্রী চীন সফরে স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। বাংলাদেশের ব্যাংকিং খাতের ভিত মজবুত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে $45 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে। বিশ্বব্যাংকের ঋণের মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, একটি কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা, ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি এবং সরকারি ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর ইয়ং পেসমে বলেছেন, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার যে লক্ষ্য বাংলাদেশের রয়েছে, এজন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য। তবে দেশের ব্যাংকিং খাত মোট আর্থিক খাতের সম্পদের প্রায় 90% ধারণ করে, যা বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছে। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের উপস্থিতিতে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যে $16 মিলিয়ন এই চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সরকার এবং ইউনিসেফের মধ্যে এই চুক্তি আশার আলো যোগাবে। মন্ত্রী এই সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে বর্তমানে মোট ব্যাংক হিসাবে সংখ্যা 19,32,00,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে সাধারণ মানুষের সঞ্চয় হিসাবে সংখ্যায় 18 কোটির ওপরে। জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান,
দেশের সব নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল প্রণয়নের কাজ শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা এবং অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নকে বর্তমান সরকার বাজেটে অগ্রাধিকার হিসেবে নিয়েছে। এজন্য আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থ বছরে করের আওতায় আসছে রেস্টুরেন্ট ও মুদি দোকান সহ 16টি ব্যবসায়ী খাত। পরে বাজেট আলোচনায় কক্সবাজার 2 আসনের বিএনপি সংসদ সদস্যের বক্তব্যে কোরআনের আয়াতের অপব্যাখ্যার অভিযোগ করে বিরোধী দল। এ সময় স্পিকার বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই এবং সংসদে এ নিয়ে তর্ক হতে পারে না। বলেন, বক্তব্য খতিয়ে দেখা হবে, অপব্যাখ্যার কিছু থাকলে তা এক্সপাঞ্জের আশ্বাস দেন স্পিকার। আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপাঞ্জড হবে এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবেলা করবে। তিনি বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছেন তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকার বিচার সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে প্রত্যাশা রুহুল কবির রিজভীর। বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবেন বলে মনে করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের বিপরীত একটি বিষয়। কখনোই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে এটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। দর্শক, চীনের দালিয়ান থেকে বেইজিং এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেখানে আছেন বাংলাদেশের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। যুক্ত হব তার সাথে। জাহাঙ্গীর, শুক্রবার তো শি জিনপিং ও তারেক রহমানের বৈঠক, এছাড়া আর কি কি কর্মসূচি আছে জানাবেন। আজকে আগামীকাল থেকে তারেক রহমানের রাষ্ট্রীয় যেই কর্মসূচি সেগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে। আর সকালে গ্রেট হলে চায়নার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমান বৈঠকে মিলিত হবেন এবং সেখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে এবং সেই বৈঠক শেষে বেশ কিছু সমঝোতা স্মারক এবং চুক্তি হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আমাদেরকে আভাস দিয়েছে। এবং আপনারা জানেন যে তিস্তার ব্যারেজ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে একটা অচল অবস্থা বা তৈরি হয়েছে। এই সফরে তারেক রহমানের সফরে সেটিও আপনার আলোর মুখ দেখতে পারে বলে বিশ্লেষকরা বা কূটনৈতিক সূত্রগুলো আমাদেরকে বলছে। তো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীন কিভাবে ভূমিকা রাখতে পারে, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নের অংশীদার, সেই অংশীদারিত্ব আরো কিভাবে বাড়ানো যায় এবং বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, আইটি সহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আমাদেরকে বলছে। এছাড়াও আপনার যোগাযোগ অবকাঠামো খাতেও আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানকার যেই শীর্ষ প্রতিষ্ঠানগুলো আছে তাদের কর্মকর্তার সাথে বৈঠক করেছেন, কিভাবে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো আরো বেশি বাড়ানো যায় সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তো এইসব বিষয়গুলো উঠে আসবে এবং একই সাথে আপনার ভূ রাজনৈতিক এবং কৌশলগত যেসব বিষয়গুলো আছে সেগুলো আলোচনায় প্রাধান্য পাবে এবং তারপর দিন শুক্রবারে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বিকেলের দিকে দেশের উদ্দেশ্যে ফিরে আসবেন। তো আজকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক ছিল দালিয়ানের, সেই বৈঠক শেষে তিনি বিকেলে বেইজিং এ এসেছেন বুলেট ট্রেনে। সেখান থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় ভাবে তাকে সম্মান জানানো হয়েছে এবং তারপর তাকে রাষ্ট্রীয় গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি আগামীকালকে চীনের প্রধানমন্ত্রীর যে বৈঠক আছে
সাথে সেই বৈঠকে তিনি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকান্দ। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। হামের সাথে সাথে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থাকে ধীর ও অকার্যকর করে তুলছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় বছরব্যাপী মশা নিধন অভিযান চালানোর পরামর্শ তাদের। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, ওয়ার্ড ধরে ধরে ধ্বংস করা হচ্ছে এডিসের লার্ভার বংশ বিস্তার উপযোগী পরিবেশ। মোবাশ্বের আহমদের রিপোর্ট। হাম সংক্রমণের মধ্যেই নীরবে ছড়াচ্ছে ডেঙ্গু। এবছর জানুয়ারি থেকে চলতি সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 5,000 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবারও বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা বিভাগে ডেঙ্গু রোগী বাড়ছে। প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বংশবৃদ্ধির সময়কাল। বৃষ্টির কারণে এই সময়টাতে শহরের রাস্তাঘাট, অলিগলির বিভিন্ন উৎসের পাশাপাশি বাসাবাড়িতে এসি, ফুলের টব ও ছাদের কোণায় জমে থাকা বৃষ্টির পানিতেও এডিসের লার্ভা জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তবে এই পরিস্থিতি মোকাবেলায় প্রতি বছরই এডিসের লার্ভা জন্মানোর উৎসস্থলে ঔষধ ছেটানো সহ বিভিন্ন কর্মযজ্ঞ হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবারও তার ব্যতিক্রম নয়। ডেঙ্গুর যখন আপসার্জ হয়, যখন মশা বেড়ে যায় বা রোগীর সংখ্যা বাড়ে, তখন কিছু স্পেশাল প্রোগ্রাম হাতে নেওয়া হয়। যে স্পেশাল প্রোগ্রামটা বছরের অন্যান্য সময়ে হাতে নেওয়া হয় না, কারণ ওই সময় এই প্রোগ্রামগুলো খুব একটা ইফেক্টিভ হয় না। যার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যেটা উত্তর সিটি কর্পোরেশন গত বছরও করেছিল, এবারও করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ কেস সার্ভিলেন্সের। অধিক ঝুঁকিপূর্ণ 27টা ওয়ার্ড পাওয়ার পরে আমরা প্রথম এক সপ্তাহ সেই 27টা ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালিয়েছি। এটা জাস্ট গত সপ্তাহে, আগের সপ্তাহে এটা শেষ হলো। এখন মধ্যম ঝুঁকিপূর্ণ যে ওয়ার্ডগুলো, সেখানে হলো যদি মানে রেগুলারলি একটা যে মশক নিধন সে কার্যক্রম চলছে। কিছু বাড়িতে আমরা ডেঙ্গুর জীবাণু পেয়েছি, ওদেরকে আমরা ওয়ার্ন আপ করে আসছি। নেক্সট টাইম আমরা আবার যাব, গিয়ে যদি আবার পাই তাহলে আমরা রেড লেবেল লাগিয়ে দিব। তবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এডিস নিয়ন্ত্রণে শুধু মৌসুম কেন্দ্রিক পদক্ষেপ না নিয়ে সারা বছর প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই ডেঙ্গুর প্রভাব কমিয়ে আনা সম্ভব বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। পদ্ধতি পরিবর্তন না করলে, যদি আমরা একটা সমন্বিত কেন্দ্র, সমন্বিত অপারেশন সেন্টারের মাধ্যমে প্রতিদিন খোঁজখবর সমন্বয় করে করা এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, শুধুমাত্র হাসপাতালের কাজ না। মশার যে কেমিক্যাল সেটা পরীক্ষা করতে হবে প্রতিনিয়ত, যেটা কাজ করছে কিনা। এই সমন্বিত হয়ে কর্মকাণ্ড না করার কারণে যার যার কাজ আলাদাভাবে করছি। হাসপাতালের কাজের সাথে মাঠ পর্যায়ের কাজের সমন্বয় নেই, আর সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণের কাজের সাথে কেন্দ্রীয় পর্যায়ে হয়তো তথ্য বিনিময় হয়, কিন্তু ওই মাঠে সমন্বয়টা হচ্ছে না। ফলে আমরা প্রতি বছরই একই চিত্র দেখছি, হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং শত শত মানুষ হাসপাতালে আসছে, এবং ডজনে ডজনে আমরা দেখছি যে তারা ক্রিটিক্যাল অবস্থা চলে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। এদিকে হাম সংক্রমণের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়লে সার্বিক চিকিৎসা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। হাসপাতালে ভর্তি রোগী 157 জন, আর হাম এবং উপসর্গে মারা গেছে আরও 3 জন শিশু। নতুন করে আক্রান্ত হয়েছে 1089 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে 75,000-এরও বেশি শিশু। এর মধ্যে 30,000-এরও বেশি চিকিৎসা নিয়েছে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা কেন্দ্রিক চিকিৎসা সেবা নেওয়া কমিয়ে আনতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবা দেশের উপজেলা এবং প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ভবিষ্যতেও যে কোনো সংক্রামক রোগ মোকাবেলা করা সহজ হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার লার্ভা ও এর উৎস ধ্বংস অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গুলশানে টাস্ক ফোর্স কমিটির মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অভিযানে গুলশান এলাকার 6টি বাসা পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার তথ্য নিশ্চিত করেছে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। এই টাস্ক ফোর্স করা হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। আমাদের তো দাপ্তরিক কাজ আছে সবারই, নিয়মিত কাজের বাইরে আজকে হয়তো এখানে আসছি, আগামীকাল হয়তো দক্ষিণে যাব, এবং প্রত্যেক সপ্তাহেই
আমরা 3-4 দিন করে এই টাস্ক ফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখব। দিনাজপুর সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করেছে বিএসএফ। বুধবার ভোর 6টার দিকে সীমান্ত বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে স্থানীয় লোকজন ইউপি সদস্যকে খবর দেন। আটককৃতরা হচ্ছেন জাহানারা বেগম, আকবর মোল্লা, রোহান এবং রমজান। তারা একই পরিবারের সদস্য। তাদের সকলেরই বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকায়। 2 বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতে যায় বলে জানিয়েছে বিজিবি 29 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, স্থানীয় ইউপি মেম্বার খবর দিলে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই 4 জনকে নিজেদের হেফাজতে নেয়। তাদের পরিচয় শনাক্তে ইউনিয়ন পরিষদ থেকে মণিপুর বিওপিতে নেওয়া হয়েছে। এদিকে নওগাঁ সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ মোট 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা ঢুকতে পারেনি। বর্তমানে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে তারা। সকালে নওগাঁ 16 বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, সঙ্গে সহায়তা করছে স্থানীয় জনগণ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও সচল হতে শুরু করেছে হরমুজ প্রণালী। চলতি সপ্তাহে একদিনে সর্বোচ্চ 36টি আন্তর্জাতিক জাহাজ হরমুজ পার হতে শুরু করেছে। হরমুজ প্রণালী পুরোপুরি খোলার পর ইরানের বন্দরগুলো থেকে উঠেছে মার্কিন নৌ অবরোধ। তবে তেহরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে এখনও থামেনি ইরান আমেরিকা দ্বন্দ্ব। ইরান পরমাণু ইস্যুতে আপোষ করতে রাজি হয়েছে, ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান। মধ্যস্থতাকারী পাকিস্তানও জানিয়েছে সুইজারল্যান্ড বৈঠকে পরমাণু ইস্যুতে কোনো আলোচনা হয়নি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা আবারও শুরুর আভাস পাওয়া গেছে। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। জাহাজ নয়, এ যেন ধীরে ধীরে সচল হচ্ছে বিশ্ব তেলের বাজার, ঘুরছে বিশ্ব অর্থনীতির চাকা। যত স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল, ততই স্বস্তিতে ফিরছে গোটা বিশ্ব। গেল সোমবার একদিনে হরমুজ পার হয়েছে 36টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ। ইরান আমেরিকা যুদ্ধ শুরুর প্রায় 4 মাস পর এই প্রথম 24 ঘন্টায় সবচেয়ে বেশি জাহাজ পার হলো গুরুত্বপূর্ণ এই জলপথ। সোমবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর 60 দিনের জন্য টোল আদায় বন্ধ সহ অন্যান্য শর্ত শিথিল করে হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেয় তেহরান। জবাবে ইরানের নৌ বন্দরগুলোর ওপর থেকে অবৈধ অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্রও। এরপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি। ইরান সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালীতে টোল আদায় বন্ধ রাখলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির পর আর কখনোই হরমুজে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল নিতে পারবে না খামেনির দেশ। কিন্তু ভিন্ন দাবি ইরানের। চুক্তির পরও টোল নেওয়া হবে কিনা তা নিয়ে সরাসরি কিছু না বললেও ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরান অনির্দিষ্টকালের জন্য তাদের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে পরিদর্শনের অনুমতি দিয়েছে। সঠিক সময়ে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করবে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না বলেও দাবি করেন ট্রাম্প। তারা মিথ্যা বলছে। বৈঠকে তারা বলেছিল তাদের পারমাণবিক স্থাপনায় শতভাগ পরিদর্শনের ব্যবস্থা আছে। ওরা পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে রাজি না হলে আমি সুইজারল্যান্ডের বৈঠক বাতিল করে দিতাম। এই মুহূর্তে কোনো তাড়াহুড়া নেই। সঠিক সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইরানে পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি অস্বীকার করেছে তেহরান। সমঝোতা স্মারকের আলোচনায় ইরানের পরমাণু ইস্যু ছিল না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে আমাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি নেই এবং কখনো থাকবেও না। আত্মরক্ষার জন্য আমাদের কাছে ক্ষেপণাস্ত্র না থাকলে ইসরায়েল ও আমেরিকা গাজার মতোই ইরানের উপর হামলা করত। তারা সবসময় ভুয়া মানবাধিকারের কথা বলে। যদি আমরা আত্মরক্ষায় অক্ষম হতাম তবে তারা আমাদের দেশের প্রতি কোনো করুণা দেখাতো না, আমাদেরকে ধ্বংস করে দিত। আর তাই কোনো অবস্থাতেই আমরা আমাদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কারোর সাথে আলোচনা করব না।
ইরানের এমন মন্তব্যের সাথে একমত মধ্যস্থতাকারী পাকিস্তানও। জেনেভায় সমঝোতা বৈঠকে ইরানের পরমাণু নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফলে এর মধ্য দিয়ে আবারও ফাঁস হয়ে গেল ট্রাম্পের মিথ্যাচার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোয় বৈদেশিক ঋণের চাপ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে না। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। আরও জানান, উৎপাদন ও বিনিয়োগের স্বার্থে কারখানা পর্যায়ে দ্রুততম সময়ে গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ব্যবসা বাণিজ্য সহজীকরণের মাধ্যমে দেশকে বিনিয়োগ বান্ধবে পরিণত করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাজস্ব আহরণে প্রক্রিয়ায় দুর্নীতি রয়েছে, এটি বোঝার জন্য কাউকে নিয়োগ দেওয়ার দরকার নেই। সরকার অস্থির অবস্থা থেকে দেশকে সুস্থির অবস্থায় ফেরাতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। 5 টাকার প্রজেক্টে যদি 15 টাকা ঋণ করে থাকেন, এখানে আপনি প্রজেক্টের মানে এটার সম্ভাব্যতা উপযোগিতার একটা ক্ষতি করলেন। দ্বিতীয় হলো, এটার যদি স্পষ্ট কোনো রিটার্ন না থাকে তাহলে প্রজেক্টটা উদ্দেশ্যবিহীন, তার মানে এটার বিনিয়োগটা জ্বলে গেল, রিটার্ন নাই। তৃতীয় হলো, এটার উপরে ভর করে যদি যথেষ্ট বিনিয়োগ না হয় তাহলে পুরোটাই জ্বলে গেল। বাংলাদেশের ক্ষেত্রে এই 3 ঘটনা ঘটার পরে গত কয়েক বছরে দেখা গেল যে আমরা অল্প সময়ে অনেক বেশি ঋণ নিয়েছি। দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তার উপর জোর দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত প্রয়াত প্রবীণ সাংবাদিক আখতারুল আলমের স্মরণ সভায় কথা বলেন তিনি। মঈন খান বলেন, প্রয়াত সাংবাদিক আখতারুল আলমের লেখনীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা ফুটে উঠত। তার পুরো ক্যারিয়ারকে পেশাগতভাবে অনুসরণ করা গেলে সাংবাদিকতা পেশার যেমন উন্নতি করা সম্ভব, তেমনি দেশের কল্যাণও সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তিনি। স্মরণ সভায় বক্তারা সাংবাদিক আখতারুল আলমের আপোষহীন লেখনী এবং সমাজ ও রাজনীতি গঠনে তার অবদানের কথা স্মরণ করেন। তিনি কিন্তু তার লেখনী দিয়ে আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বিশ্ব ভূমণ্ডলের যে ডিপ্লোমেসি বা কূটনীতি এবং পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, সেসব কিছু ক্ষুরধার লেখনীতে তিনি মানুষের জন্য তুলে ধরেছেন। তার এই যে গুণাবলী, সেই গুণাবলী কিন্তু সব সাংবাদিকের থাকে না। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে ঢাকা মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডাক্তার মিলন চত্বরে এই বৃক্ষরোপণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এই কার্যক্রমে অংশ নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিএনপিকে জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন নেতারা। এই বর্ষা মৌসুমে সারা দেশে বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন তারা। বিএনপি ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চান আয়োজকরা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়, এথিক্যাল ইমপ্লিকেশনস, প্রিন্সিপালস অফ বায়োএথিক্স অ্যান্ড পাবলিক হেলথ এথিক্স সহ তথ্য সমৃদ্ধ জ্ঞানলব্ধ বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন জন হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথ সিনিয়র অ্যাসোসিয়েট মোহাম্মদ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুন নাহার খানম। যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডাক্তার দিনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডাক্তার আবু সালে মোহাম্মদ আবু বায়দা। কর্মশালায় বিএমইউর 37 জন ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। 17 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের বিষয়টিকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে
এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা তাদের বক্তব্যেই উঠে আসছে। কারণ তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করতো, তারা যদি সরকারের সুযোগ সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরের দিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা। তা না করে 4 মাস থেকে এখন এসে পদত্যাগ করে ওনারা বিভিন্ন কারণে পদত্যাগ দেখাচ্ছে। এটা কি বলবো, আবারও বলি যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ইসলাম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেয়া এবং ব্যাংকটির সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। 27 জনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশ থেকে গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংগঠনের নেতারা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে দাবি জানানো হচ্ছে গত 1 জুন থেকে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, বিলম্বের কারণে ব্যাংকটির জন্য নতুন করে ঝুঁকি তৈরি হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইসলাম ব্যাংকে দ্রুত স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন অত্যাধুনিক প্রবাসী কল্যাণ ডেস্ক সহ বিভিন্ন সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। ধামরাই উপজেলার বাড়িগাঁও এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সংসদ সদস্য তমিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। আগামী 6 মাসের মধ্যেই সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস টার্মিনালের কাজ শেষ হবে এবং ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শন করে এ তথ্য জানান তিনি। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক সহ অনেকেই এ সময় তার সাথে ছিলেন। নরসিংদী পৌর শহরের কান্দাপাড়ায় শতবর্ষী ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুর আবার ব্যবহার উপযোগী ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এর আগে নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রসন্ন সাহার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পুকুর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা। দুদিনব্যাপী পঞ্চম সঙ্গীত উৎসব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। এবারের বিষয় রবীন্দ্র নজরুল। এই উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইফফাতারা দেওয়ানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডক্টর অনিমা রায়ের সভাপতিত্বে প্রথম দিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তাহমিনা আক্তার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন, বিশ্ববিদ্যালয়টির কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আরজুমন্দারা বানু। বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও প্রধান বক্তা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন ও জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং কবি এনামুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করে 18 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত
অপরাজনীতির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ। যুবদল রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এমডিবির 13তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নৌ সদর দপ্তরের বিএন সাগরিকা হলে শেয়ার হোল্ডারদের সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান রিয়াজ আহমেদ চৌধুরী, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতাজ ইউ আহমেদ, পরিচালক আলহাজ হেলাল মিয়া। 13তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা 2025 সালের জন্য 3% নগদ লভ্যাংশ এবং 3% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে বিশ্বকাপ মানেই দুই রঙের গল্প, হলুদ সবুজ আর আকাশি সাদা। প্রিয় দলের জয়ে হাসি, পরাজয়ে দীর্ঘশ্বাস। সেই আবেগের মঞ্চে আবারও নামছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রত্যাশার কথা জানাচ্ছেন মেজবা রহমান। বৃহস্পতিবার ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। এর মধ্যে দেশের অলিগলি সাদার মোড়ে মোড়ে জিগে উঠেছে ব্রাজিলের পতাকা। স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের এই ম্যাচ আসলে গুরুত্বপূর্ণ, আর আমাদের নেইমারের ফিরে আসাটা হচ্ছে দলের জন্য এবং যারা দর্শক আছে তাদের জন্য এই উৎসাহের। স্কটল্যান্ডের হাতে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে বলে আমি বিশ্বাস করি, তবে দিন শেষে ব্রাজিল জিতবে সেটাও আমি বিশ্বাস করি। এই ম্যাচটা ব্রাজিল, আমার প্রেডিকশন ব্রাজিল 3-0 জিতবে এবং ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে এবং জাপান, নেদারল্যান্ড যাই আসুক, নেইমার যদি মাঠে থাকে মাঠের সমীকরণ বদলে যাবে, কথা দিলাম। এই ম্যাচ ঘিরে বাড়তি আবেগের নাম নেইমার জুনিয়র। গ্রুপ পর্বে তার শেষ ম্যাচ ঘিরে ভক্তদের চোখে উচ্ছ্বাস, কণ্ঠে ভালোবাসা, যেন আরেকবার নেইমারের জাদু দেখার প্রতীক্ষা। Today, Neymar Jr. will play today, and that is confirmed from the team. And he'll play today. He's a very skillful player. We know he has many fans around the world. আজকে নেইমার খেলবে, আমরা বেশ উৎফুল্লিত যে নেইমারকে ওয়ার্ল্ড কাপে দেখবো। তারপর থেকে বড় বিষয় 3 বছর পরে সে জাতীয় দলের জার্সিতে খেলবে, তো সব কিছু মিলে তার প্রতি এক্সপেকটেশন অনেক বেশি। আমার ভিতরে যে কীরকম যে ফিলিং কাজ করতেছে, আজকেও খেলবে, আজকে আমি দেখবো, এটা বলার বাহিরে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের কণ্ঠে ভিন্ন সুর। তাদের বিশ্বাস এই ব্রাজিলের পথ খুব দীর্ঘ নয়। বিশ্বকাপের কঠিন বাঁকে বাঁকে থমকে যেতে পারে সেলেসাওদের স্বপ্ন। ব্রাজিলের ম্যাচ আসলে আজকে অবশ্যই তাদের জন্য জেতাটা গুরুত্বপূর্ণ, যেহেতু তাদের এখন পর্যন্ত তেমন আশানুরূপ 2-1 প্লেয়ার হয়তো ভালো খেলেছে, কিন্তু সমগ্র টিম সেভাবে পারফরমেন্স দেখাতে পারে নাই। ওই যে আপনার ব্রাজিল তো দেখার মনে হয় সম্ভাবনা নাই, কারণ ওই যে আপনার সিরিয়াল আছে, ওটা কোনো সিরিয়ালের সম্ভাবনা নাই। কিন্তু যদি হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে যে হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা 7-আপে পুনরাবৃত্তি হবে। তবে ফুটবলের সৌন্দর্য এখানে, কেউ স্বপ্ন বনে, কেউ সেই স্বপ্ন ভাঙার ভবিষ্যবাণী করে। বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়বে ব্রাজিল, আর সেই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। রাত জেগে প্রিয় দলে খেলা দেখতে প্রস্তুত সেলেসাও সমর্থকরা। তাদের প্রত্যাশা স্কটল্যান্ডে হারিয়ে বিজয় উল্লাসে মাতবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেজবা রহমান, টিএসসি, বাংলা ভিশন, ঢাকা। কেক কেটে লিওনেল মেসির জন্মদিন উদযাপন করলো বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যানরা। সন্ধ্যায় টিএসসিতে মেসির জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। সর্বকালের সেরা ফুটবলারের তকমা অনেকদিন আগেই জুটেছে মেসির ভাগ্যে। গত আসরে বিশ্বকাপের শিরোপা জিতে নিজেকে অমরত্বের দিকে নিয়ে গেছেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। বিশ্বজুড়ে তার হাজারো ভক্ত। প্রতি বছরই তার জন্মদিন বিশেষ আয়োজনে পালন করেন ভক্ত সমর্থকরা। এবারের জন্মদিন আরও বিশেষ। 39 বছর পূরণ করলেন লিওনেল মেসি। এবারের আসরেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বিশ্বকাপ চলার সময় তার জন্মদিন হওয়ায় সারা বিশ্বেই চলছে বিশেষ আয়োজন। বাংলাদেশেও কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হলো। টিএসসিতে নেচে গিয়ে আনন্দ উদযাপন করেছেন ভক্তরা। সংবাদ শেষ করব। ক্রাউন্সের শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার।
বাংলাদেশকে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে ইউনিসেফের মানবিক সহায়তা চুক্তি। হামের প্রাদুর্ভাবের মধ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। গুলশানের 6 বাসায় উত্তর সিটির অভিযানে ডেঙ্গুর লার্ভা মিলেছে 3টিতে। পরমাণু ইস্যুতে আপোষে রাজি ইরান, ট্রাম্পের এমন দাবি নাকচ পেজেশকিয়ানের। এ নিয়ে আলোচনা হয়নি জানিয়েছে পাকিস্তান। হরমুজ অঞ্চলে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ। শুভরাত্রি।